তো আমরা যে 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা এবং আইসিডিএস পরীক্ষার জন্য জিকের চ্যাপ্টার ওয়াইজ অনলাইনার রিভিশন সিরিজ চালু করেছিলাম, আজকে তারই প্রাচীন ভারতের ইতিহাসের 3 নম্বর ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। আজকে ক্লাসে সম্পূর্ণ এটা ওয়ান লাইনার প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে প্রচুর এক্সট্রা তথ্যের মাধ্যমে সম্পূর্ণ টপিকটা কভার করব এবং রিভিশন করব। ঠিক আছে, যারা ক্লাসে নতুন তাদের বলবো প্রথম থেকে ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর প্রথম ক্লাস আমি বলেছি আমরা সিরিজটা কীভাবে এগোবো বা সিরিজটা কীভাবে করবো, তো সেটা তোমরা প্রথম ক্লাসে দেখলে জানতে পারবে। প্রত্যেক ক্লাসে বললে ক্লাসটা এমনি বড় হয়ে যাবে। তো ক্লাসগুলোতে আমরা কি করব, তাও বেসিকটা বলে দিচ্ছি। আমরা ধরো ওয়ান লাইনের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন উত্তর থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু অনেক এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমরা সম্পূর্ণ জিকেটাকে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন করব। তো ইতিমধ্যে আমাদের 2টো ক্লাস দিয়ে দিয়েছি প্রাচীন ভারতের ইতিহাসে, তো তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো করে আসো। তো আজকের ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখো এবং আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পেতে হলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখতে হবে, তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি। আমি বেশি সময় নেব না এই সমস্ত ক্লাসে, কারণ তোমাদের অন্যান্য সাবজেক্টও পড়তে হয়, বাংলা আছে, ইংলিশ আছে, এগুলোও পড়তে হয়। সেক্ষেত্রে আমি খুব কম সময় তোমাদের বেশি, যাতে তোমরা বুঝতে পারো, বেশিটা রিভিশন করতে পারো, সেভাবেই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি। তো যাই হোক, শুরু করছি। দেখো, এমসিকিউ আমি এই ওয়ান লাইনার নিয়ে আসছি কেন, কারণ এমসিকিউ করলে দেখো অনেকটাই সময় লাগবে ক্লাসে। মানে ধরো এমসিকিউ আমি 30টা এমসিকিউ করতে যত সময় লাগবে, আমরা কিন্তু সেই সময়টাতে আমরা 100টার মতন ওয়ান লাইনার করতে পারবো। তো চলে এসেছি প্রথমে হচ্ছে বৌদ্ধ ধর্ম। যেহেতু এটা একদম রিভিশন ক্লাস, সেক্ষেত্রে তোমাদের বলবো তোমাদের যে কোনো যদি টেক্সট বই থাকে সেখান থেকে কিন্তু, যাদের পড়া আছে ভালো কথা, যাদের পড়া নেই তারা কিন্তু একটু বেসিকটা পড়ে নিতে পারো, বা এই ক্লাসটাও করলেও তোমাদের হয়ে যাবে, সমস্যা হবে না। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একটু নীলকালিটা নিয়ে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের আদি নাম কী ছিল? গৌতম বুদ্ধের আদি নাম ছিল কি? গৌতম বুদ্ধের আদি নাম ছিল হচ্ছে সিদ্ধার্থ। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, আর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেই প্রশ্নগুলো বা যেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো এগুলো কিন্তু তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। দেখো, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ। তিনি শাক্য ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট যেগুলো দাগিচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয়। তার পিতার নাম কী ছিল? তার পিতার নাম ছিল সুবোধন এবং তিনি কিন্তু শাক্যদের প্রধান ছিলেন। তার মাতার নাম ছিল মায়াদেবী বা মহামায়া, তিনি কিন্তু কোলীয় বংশের রাজকন্যা ছিলেন। তার জন্মস্থান, তিনি কোথায় জন্মগ্রহণ করেন, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে। লুম্বিনী, বর্তমানে নেপালে রয়েছে কিন্তু এই লুম্বিনী, তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। তার জন্মকালের সালটাও দেয়, সেটা হচ্ছে 563 অব্দ। জন্মের 7 দিন পরেই তার মাতা, যার নাম ছিলেন কি মায়াদেবী বা মহামায়া, তিনি কিন্তু তার মৃত্যু ঘটে এবং মৃত্যু হলে মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন এবং তার নাম অনুসারে কিন্তু গৌতম বুদ্ধ নাম হয়, এটা মাথায় রাখবে। তা গৌতম নামটি তার পালক মাতা মহাপ্রজাপতি গৌতমের নাম সঙ্গেও সম্পর্কিত। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখবে। এবং মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের যে দেহত্যাগ বা মৃত্যু, সেটাকে বলা হয় মহাপরিনির্বাণ। এবং এটা কবে ঘটে? 483 অব্দে, 80 বছর বয়সে। বয়সটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, তো বয়সটাও কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, তো দেখলাম আমরা এই যে একটা ওয়ান লাইনের প্রশ্ন দেখলাম এবং কত কিছু জেনে নিলাম। এভাবেই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা হবে। আর আমি যেটা প্রথমে বললাম যে এমসিকিউ নিয়ে আসলে কী হবে, ধরো আমি এমসিকিউ প্রশ্ন আনলাম, একটা প্রশ্ন এবং 4টে অপশান। তো এমসিকিউতে কী হবে, আমি প্রশ্নটা বলবো, তারপরে 4টে অপশান বলবো, তারপরে দাঁড়াবো, তারপরে উত্তরটা বলবো, তারপরে তথ্যগুলো বলবো। সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। যেহেতু এটা রিভিশন পারপাস, সেক্ষেত্রে আমরা রিভিশনটা এভাবেই করছি। আমরা কিন্তু পরীক্ষার আগে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব, সমস্ত অধ্যায় থেকে মিক্সড হিসাবে। তখন আমাদের এমসিকিউ ক্লাসটা আলাদা হবে। এমসিকিউ তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র ওয়ান লাইনার করলে হবে না। আমরা এমসিকিউ কিন্তু পরীক্ষার আগে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলোর জন্য। দেখো, নেক্সট 2 নম্বর, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি এবং তার পুত্রের নাম কি? পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট এভাবে পরীক্ষায় দেবে না। আমি যেহেতু এটা রিভিশন ক্লাস, সেক্ষেত্রে আমি যাতে তোমাদের রিভিশনটা সমস্ত কিছু হয়ে যায়, সেক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু সেভাবে সাজানো হয়েছে। তো পরীক্ষায় এটা দিতে পারে তার স্ত্রীর নাম কি বা তার পুত্রের নাম কি, সেটা যে কোনো একটা দিতে পারে। তার স্ত্রীর নাম কি? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধরা বা গোপা, পুত্রের নাম হচ্ছে রাহুল। নামগুলো কিন্তু মনে রাখবে। সিদ্ধার্থ প্রায় 16 বছর বয়সে যশোধরকে বিবাহ করেন। পুত্র রাহুলের জন্মের পরে সিদ্ধার্থের সংসার ত্যাগের আকাঙ্ক্ষা আরও প্রবল হয় বলে বৌদ্ধ ঐতিহ্যে উল্লেখও আছে। এগুলো পরীক্ষায় দেবে না, তোমাদের জাস্ট এই যেগুলো বলছি এই নামগুলো মনে রাখবে, পুত্রের নাম মনে রাখবে। এইটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় দেয়। সেটা কি? সেটা হচ্ছে গৃহত্যাগের সময় তার বয়স ছিল 29 বছর। তো পরীক্ষায় এটা দেয়
যে গৌতম বুদ্ধ যখন গৃহত্যাগ করেন তখন তার বয়স কত ছিল? উত্তর হবে ২৯ বছর। এই গৃহত্যাগকে বলা হয় কি? মহাভিনিষ্ক্রমণ। বিনিশ না, এটা হচ্ছে ভি হবে, মহাভিনিষ্ক্রমণ বলা হয় গৃহত্যাগকে। তো আমরা বললাম এই যে নামগুলো মনে রাখবে, গৃহত্যাগকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। তার ঘোড়ার নাম কি ছিল? তার ঘোড়ার নাম ছিল হচ্ছে কণ্টক। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। কণ্টক হবে, ঠিক আছে? কণ্টক। সারথীর নাম কি ছিল? ছন্দক বা চন্ন। তো এগুলো কিন্তু দেখে রাখবে, কণ্টকটা দেয়, কণ্টক। এখানে নয় টয় হবে, ঠিক আছে? এটার বানানটা একটু ভুল আছে, তো এটা দেখে রাখবে। বাকি যেটা বললাম, গৌতম বুদ্ধ গৃহত্যাগের সময় তার কত বছর বয়স ছিল? উত্তর হবে ২৯ বছর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই নামটা মনে রাখবে, যে গৃহত্যাগের ঘটনা সেটা কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয় সেটাকে। নেক্সট ৩ নম্বর দেখো, সিদ্ধার্থের গৃহত্যাগকে কি বলা হয়? যেটা বললাম মহাভিনিষ্ক্রমণ। গৃহত্যাগের সময় তার বয়স ছিল ২৯ বছর। উদ্দেশ্য কি ছিল? জীবনের দুঃখের কারণ ও মুক্তির পথ অনুসন্ধানের কিন্তু উদ্দেশ্য ছিল। ঠিক আছে? এবার দেখো, পরে চরম ভোগ ও চরম তপস্যা উভয় পথ পরিত্যাগ করে মধ্যম পন্থা গ্রহণ করেন। তার জীবনের প্রধান ৪টি ঘটনা কি? জন্ম, মহাভিনিষ্ক্রমণ, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ। ঠিক আছে? জন্মটা হচ্ছে লোটাস থেকে, মানে বিভিন্ন চিহ্ন রয়েছে কিন্তু, এগুলো মাথায় রাখবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে, যেটা হচ্ছে নির্বাণ আছে। তারপর হচ্ছে যে তোমাদের কি বলবো, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তনটা কি? ধর্মচক্র প্রবর্তনটা হচ্ছে মানে যে গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করেছিলেন সেটাকে কিন্তু বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আর সেটার যে চিহ্ন, সেই চিহ্নটা হচ্ছে হুইল বা চাকা থেকে কিন্তু সেই মানে সেটার আর কি চিহ্ন হচ্ছে হুইল, এটা মাথায় রাখবে। ঠিক আছে? আর তোমাদের জন্মটা হচ্ছে লোটাস চিহ্ন, লোটাস মানে যে পদ্ম, সেটা কিন্তু জন্মের সাথে সম্পর্কিত। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তারপর হচ্ছে বোধিলাভটা হচ্ছে তোমাদের যে বোধি যে ট্রি আছে, পিপল ট্রি, সেটা কিন্তু অশ্বত্থ গাছ, সেটা কিন্তু তার সাথে সম্পর্কিত। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এখানে কিন্তু যে ধর্মচক্র প্রবর্তন, তোমরা কিন্তু এটা খাতায় লিখে নাও। ওকে? তো ক্লাসগুলো কিন্তু এই জন্যই বলছি, আমি অনেক কিছু এক্সট্রা বলবো, সেগুলো কিন্তু লিখতে হবে তোমাদের। তারপরে দেখো ৪ নম্বর, গৌতম বুদ্ধ কোথায় কোন বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন? তিনি বোধগয়ার উরুবেল্লা যে নিরঞ্জন নদীর তীরে তিনি কিন্তু অশ্বত্থ বা পিপল যে গাছটা রয়েছে তার কাছে কিন্তু তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভের সময় তার কত বছর বয়স ছিল? ৩৫ বছর বয়স ছিল। জ্ঞান লাভের দিন বৈশাখী পূর্ণিমা ছিল। জ্ঞান লাভের পর তিনি বুদ্ধ নামে পরিচিত হন। বুদ্ধের অর্থ কি? জ্ঞানপ্রাপ্ত বা জাগ্রত ব্যক্তি। বুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ উপাধি কি? তথাগত। এটাও কিন্তু মাথায় রাখবে। বা আহ, আরেকটা বলা হয়, সেটা হচ্ছে লাইট অফ এশিয়া। বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। বোধগয়া বর্তমানে বিহারে অবস্থিত। বোধিবৃক্ষের নিচে তার জ্ঞান লাভের স্থান, বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থস্থান। এবং এই যে বোধিবৃক্ষ, এটাই কিন্তু বুদ্ধের যে জ্ঞান লাভের সাথে কিন্তু এটাই সম্পর্কিত। নেক্সট ৫ নম্বর দেখো, গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দেন এবং এই ঘটনাকে কি বলা হয়? যেটা বললাম, সারনাথের মৃগদাব ঋষিপত্তন মৃগদায় কিন্তু প্রথম ধর্মোপদেশ দেন, এবং একে কিন্তু বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। আর এটা কিন্তু হুইল বা চাকার কিন্তু এটার চিহ্ন হুইল, এটা মাথায় রাখবে। কোথায় দেন তিনি? তিনি হচ্ছে সারনাথে দেন। এবার যদি একদম একটু ডেপথে গিয়ে জিজ্ঞেস করে, তাহলে কিন্তু হবে সারনাথের মৃগদাবে। ওকে? প্রথম ধর্মোপদেশের বিষয় ছিল কি? চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। মানে যে আর্য সত্য, এটাকে বলা হয় আর্য সত্য, 4টি শর্ত আছে, সেটা আগে আমরা পড়বো, এবং অষ্টাঙ্গিক মার্গ, এগুলো কিন্তু দেওয়া হয়। প্রথম শ্রোতা ছিলেন 5 জন মহাবর্গীয় ভিক্ষু। তাদের মধ্যে কৌন্ডিন্য প্রথম বুদ্ধের শিক্ষা প্রতিনিধি করেন। দেখো, আমাদের যে পঞ্চায়েতের পরীক্ষা না, সেখানে হয়তো এতটা দিতে নাও পারে, শুধু তোমাদের হয়তো পরীক্ষায় দিতে মানে দেবে কোনগুলো, সেগুলো হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম কোন চিহ্ন আছে, বা গৌতম বুদ্ধের জন্ম কত সালে, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি, পুত্রের নাম কি, বা তিনি প্রথম তার ধর্ম উপদেশ কোথায় দেন, এগুলো মোটামুটি দেবে। ঠিক আছে? সারনাথের এই প্রথম ধর্মোপদেশনা বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধের প্রথম ধর্মপ্রচার থেকেই বুদ্ধ সংঘের সূচনা হয়। ঠিক আছে? এগুলোই দেখে রাখবে। নেক্সট ৬ নম্বর, গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয় এবং তিনি কোথায় দেহত্যাগ করেন? এটাকে বলা হয় মহাপরিনির্বাণ, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। এবং এটাকে বলা হয় কিন্তু এটা কিন্তু তিনি কুশীনগরে দেহত্যাগ করেছিলেন, এটা মাথায় রাখবে। এবং এই যে মহাপরিনির্বাণ বা গৌতম বুদ্ধের দেহত্যাগ বা মৃত্যু, সেটাকে হচ্ছে স্তূপ দ্বারা, মানে এটা চিহ্ন হচ্ছে কি বলতো, এটা চিহ্ন হচ্ছে স্তূপ। ঠিক আছে? এটা মাথায় রাখবে, এটা চিহ্ন হচ্ছে স্তূপ। মৃত্যুকালে তার বয়স ছিল হচ্ছে ৮০ বছর। স্থান কোথায়? কুশীনগর বা কুশিনারা, বর্তমানে কোথায়? এটা হচ্ছে উত্তরপ্রদেশে। তিনি মল্লদের অঞ্চলে এই দেহত্যাগ করেন। প্রচলিত মৃত্যু মানে যে বর্ষ, এটা হচ্ছে 483 অব্দ। বুদ্ধের বুদ্ধের জীবনের শেষ পর্যায়ের সঙ্গে কুশীনগর বিশেষভাবে যুক্ত। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। নেক্সট ৭ নম্বর দেখো, বৌদ্ধ ধর্মের চতুরার্য সত্য কি কি? মানে যেটা বললাম আর্য সত্য বা চতুরার্য সত্য, এগুলো কি কি আছে? দুঃখ সমুদয়, তারপর হচ্ছে দুঃখ নিরোধ এবং দুঃখ ক্ষনিরোধ গামনী প্রতিপদ। প্রথম সত্য কি? জীবন দুঃখময়। দ্বিতীয় সত্য হচ্ছে দুঃখের কারণ আছে, প্রধান যে কারণ সেটা হচ্ছে তৃষ্ণা। তৃতীয় সত্য কি? দুঃখের নিরোধ বা অবসান সম্ভব।
এই যে দুঃখ নিরোধের অবসান পথ রয়েছে এই পথটা কি? পথটার নাম হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে? চতুরার্য সত্য বুদ্ধের মূল ধর্ম দর্শনের অন্যতম ভিত্তি। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট ৮ নম্বর দেখো, বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের ৮টি অঙ্গ কি কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এগুলো জাস্ট তোমরা দেখে রাখবে, এগুলো কি মুখস্থ করতে হবে না। ঠিক আছে? জাস্ট তোমাদের পরীক্ষা এটা দিতে পারবে যে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে যুক্ত? বৌদ্ধ ধর্ম হয়ে যাবে উত্তর। জাস্ট এতটাই মনে রাখবে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? এটা খুব গুরুত্বপূর্ণ। জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম দুটোই কিন্তু ত্রিরত্ন আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্নটা আলাদা, সেটা হচ্ছে বুদ্ধ, ধর্ম এবং সংঘ। বুদ্ধ হচ্ছে জ্ঞানপ্রাপ্ত শিক্ষক, ধর্ম হচ্ছে বুদ্ধের প্রচারিত শিক্ষা ও নীতি, সংঘ হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের সংগঠন। ত্রিরত্ন বৌদ্ধ ধর্মের মৌলিক আশ্রয় বা ভিত্তি। বৌদ্ধদের প্রার্থনায় বুদ্ধ শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই যে ত্রিরত্ন, এই জিনিসটা কিন্তু ভালো করে দেখে রাখবে। নেক্সট ১০ নম্বর দেখো, বৌদ্ধ প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায়, কবে, কার সময় এবং কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? এই যে বৌদ্ধ সঙ্গীতগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দেখতে হবে। দেখো, বৌদ্ধ সঙ্গীত, প্রথম যে বৌদ্ধ সঙ্গীত সেটা কোথায় অনুষ্ঠিত হয়? সেটা অনুষ্ঠিত হয় রাজগৃহের সপ্তপর্ণী গুহায়। মেনে তো তোমরা মূলত এই যে রাজগৃহ, এটাই কিন্তু মাথায় রাখবে, এগুলো দরকার নেই। কোথায় কার সময় হয়? অজাতশত্রুর সময় হয়। তোমাদের সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন হচ্ছে মহাকাশ্যপ, এটা মাথায় রাখবে। সময় প্রচলিত মতে হচ্ছে 483 অব্দে। রাজবংশ হর্ষঙ্ক বংশের সময় হয়। রাজা কে ছিলেন তখন? অজাতশত্রু। সভাপতি কে ছিলেন? মহাকাশ্যপ। বুদ্ধের মৃত্যুর পর তার বাণী ও শঙ্খের নিয়ম সংরক্ষণের উদ্দেশ্যে সঙ্গীত হয়। প্রধানত সূত্র পিটক এবং বিনয় পিটকের শিক্ষা সংকলন কিন্তু এখানে করা হয়। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, সেগুলো কিন্তু দেখে রাখবে যে কোন বৌদ্ধ সঙ্গীত কার সময় কে সভাপতিত্ব করেন, কত সালটা যদিও না দিতে পারে, বাকি কার সময়কালটা অবশ্যই দেবে, কার সময় হয় এবং সভাপতি এবং সেই সময় গুরুত্বপূর্ণ ঘটনাটাও দিতে পারে। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় কার সময় হয়েছিল? দ্বিতীয় সঙ্গীত হয়েছিল হচ্ছে বৈশালীতে, কালাশকের সময়, এবং দ্বিতীয় সঙ্গীত হয়েছিল সময় প্রচলিত খ্রিস্টপূর্ব ৩৮৩ খ্রিস্টাব্দে। রাজবংশ ছিল শিশুনাগ বংশ, রাজা ছিলেন কালাশক, সভাপতি ছিলেন হচ্ছে সবাকামী, প্রধান বিষয় ছিল হচ্ছে শৃঙ্খলা ও বিভিন্ন মতভেদ। এই পরিস্থিতিতে বৌদ্ধ সংঘ স্থবিরবাদী এবং মহাসাংঘিক এই দুই গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল, এটা মাথায় রাখবে। নেক্সট ১২ নম্বর, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার সময় এবং কোথায় অনুষ্ঠিত হয় এবং এর প্রধান ফল কী ছিল? সম্রাট অশোকের সময় হয়েছিল। কোথায়? পাটলিপুত্রে হয়েছিল। সময় ছিল খ্রিস্টপূর্ব ২৫০ অব্দ। রাজবংশ ছিল মৌর্য বংশ, রাজা ছিলেন অশোক, সভাপতি ছিলেন হচ্ছে মঙ্গলীপুত্র তিস্সা। এই সঙ্গীতের সঙ্গে অভিধম্ম পিটক কিন্তু সংকলিত হয়। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচারক পাঠানো হয়েছিল। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। নেক্সট ১৩ নম্বর দেখো, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতটি কোথায়, কার সময় এবং কার সভাপতিত্ব হয়েছিল? এটা হচ্ছিল কাশ্মীরের কুণ্ডলবনে। কনিষ্কের সময় হয়েছিল, বসুমিত্রের সভাপতিত্ব হয়েছিল। সময় সাধারণ প্রথম শতাব্দী খ্রিস্টাব্দে ধরা হয়। রাজবংশ ছিল হচ্ছে কুষাণ বংশ, রাজা ছিলেন কনিষ্ক, সভাপতি ছিলেন হচ্ছে বসুমিত্র। কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক এবং পরবর্তী পর্যায়ে বৌদ্ধ ধর্মে মহাযান ও হিনযান ধারার পার্থক্য সুস্পষ্ট হয়। ওকে, চলে আসছি নেক্সট ১৪ নম্বর, বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক কি কি নিয়ে গঠিত? বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ যেটা ত্রিপিটক, সেটা তিনটে আছে পিটক: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। ত্রিপিটক কথার অর্থ কি? তিনটে পিটক বা তিনটে ভাণ্ডার। বিনয় পিটক ভিক্ষুণীদের আচরণ ও সংঘের নিয়মকানুন। সূত্র পিটক হচ্ছে বুদ্ধের ধর্মোপদেশ ও বিভিন্ন উপদেশমূলক বক্তব্য। অভিধম্ম পিটক রয়েছে বৌদ্ধ দর্শন এবং ধর্মতত্ত্বের বিশ্লেষণ। এই যে বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় যে এটা কোন ভাষায় মূলত লেখা হয়েছিল। এটা হচ্ছে পালি ভাষায় মূলত কিন্তু সংকলিত। ধম্মপদ সূত্র পিটকের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত গ্রন্থ। জাতক কি? জাতক হচ্ছে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী কোথায় লেখা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের জাতকে। ঠিক আছে? এর জাস্ট এইগুলো তোমাদের দেখতে হবে না, এগুলো তোমাদের জাস্ট মনে রাখতে পারলে পারবে, নাহলে এগুলো দেখার দরকার নেই। তারপর দেখো আমাদের নেক্সট ১৫ নম্বর, বৌদ্ধ ধর্মের শাখা, সাহিত্য, স্থাপত্য, শিক্ষাকেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী কী? প্রধান শাখা হচ্ছে হিনযান, মহাযান এবং বজ্রযান। এগুলো হচ্ছে শাখা। ঠিক আছে? এবার আমরা একটু হিনযান, মহাযান এগুলো সমস্ত কিছু আর কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস দেখে নিই। দেখো, হিনযান বা যেটাকে থেরবাদও বলা হয়, প্রাচীনপন্থী ধারা, ব্যক্তিগত সাধনার মাধ্যমে নির্বাণের উপর জোর। মহাযান, বুদ্ধের উপাসনা ও বোধিসত্ত্ব আদর্শের গুরুত্ব বৃদ্ধি পায়, সংস্কৃতের ব্যবহারও গুরুত্বপূর্ণ। বজ্রযান কি? বজ্রযান যে তান্ত্রিক আচার, এটাকে কিন্তু তান্ত্রিক যে বুদ্ধ সেটাও বলা হয়। মন্ত্র ও সাধনার সঙ্গে মুক্ত, বাংলা ও তিব্বতে প্রসার ঘটে। বাংলা তিব্বতে মাথায় রাখবে, তিব্বতে মিলে তো মাথায় রাখবে। বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত রচনা করেন নস্য ঘোষ এবং এটি কিন্তু সংস্কৃত একটা গ্রন্থ। মিলিন্দ পানহু, এটা গ্রিক রাজা মিলিন্দ ও মেনান্দার ও বৌদ্ধ ভিক্ষুক নাগসেনের মধ্যে কিন্তু একটা কথোপকথন, এটা কিন্তু পরীক্ষায় দেয়। দিব্যবংশ মহাবংশ কি? শ্রীলঙ্কার ইতিহাস ও বৌদ্ধ ধর্মের প্রসারের গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা। স্তূপ কি? বৌদ্ধের যে
দেহত্যাগ সেটা মানে সেটার চিহ্ন আর কি বুদ্ধ বিশিষ্ট বৌদ্ধ ব্যক্তির স্মৃতি ও ধর্মীয় অবশ্যই সংরক্ষণের স্থাপত্য উদাহরণ হচ্ছে সাঁচি স্তূপ, সারনাথ স্তূপ এবং অমরাবতী স্তূপ। চৈত্য কি? চৈত্য হচ্ছে বৌদ্ধ উপাসনা গৃহ, কালে বিখ্যাত, এবং বিহার কি? বিহারা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের আবাসিক মঠ। বিহারা, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় দেয়। চৈত্য এবং বিহার কিন্তু পরীক্ষায় দেয়। নালন্দা কুমারগুপ্তের সময় প্রতিষ্ঠিত, ইউয়েনসাং এখানে অধ্যয়ন করেন। বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে পাল রাজা ধর্মপালে প্রতিষ্ঠিত, বজ্রযান শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সোমপুর মহাবীর এটা পাহাড়পুর বা বর্তমান বাংলাদেশ ধর্মপালের সঙ্গে যুক্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং অদন্তপুরী এটা পাল যুগের গুরুত্বপূর্ণ মহাবিহার, প্রতিষ্ঠা ছিলেন কে? গোপাল। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখে রাখবে। লাইট অফিসে যেটা আমি বললাম যে লাইট অফিসে কাকে বলা হয়? লাইট অফিসে বলা হয় কিন্তু গৌতম বুদ্ধকে লাইট অফিসে বলা হয়। ঠিক আছে, আর গৌতম বুদ্ধের সর্বাধিক ধর্মপ্রচারের সঙ্গে যুক্ত স্থান কি? কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তী। তো এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের বৌদ্ধ ধর্মটা, আমরা মোটামুটি প্রায় সমস্ত কিছু রিভিশন করলাম আমরা। এরপর চলে এসে আমরা জৈন ধর্মে। জৈন ধর্মে দেখো, জৈন ধর্মের প্রথম প্রশ্ন দেখে নিই আমরা। দেখো, জৈন ধর্মের একটা কালারটা লাল নিয়ে নিই। জৈন ধর্মের প্রথম জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন এবং প্রথম 23তম এবং 24তম তীর্থঙ্কর কারা? মোট ছিলেন যে 24 জন তীর্থঙ্কর, এবং প্রত্যেকের সম্পর্কে জানাও যায় না এবং প্রত্যেকটা আমাদের পড়ারও দরকার নেই। প্রথম ছিলেন কে? ঋষভনাথ বা আদিনাথ, তার নাম আদিনাথও বলা হয়। 23তম ছিলেন হচ্ছে পার্শ্বনাথ, এবং 24তম মহাবীর, যিনি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঋষভনাথ বা আদিনাথ তিনি কিন্তু প্রথম তীর্থঙ্কর। ঋষভনাথের উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ এটা। পার্শ্বনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর। পার্শ্বনাথ ছিলেন বারাণসীর রাজপুত্র, এটা মাথায় রাখবে। আর ঋষভদেব তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে অযোধ্যাতে, এটা মাথায় রাখবে। তার অনুসারীদের নির্গ্রন্থ বলা হয়। ঠিক আছে, মহাবীর 24তম এবং শেষ তীর্থঙ্কর। মহাবীরকে জৈন ধর্মের বাস্তব প্রতিষ্ঠাতা বা প্রধান প্রবক্তা বলা হয়। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। 2 নম্বর দেখো, মহাবীর কোথায়, কখন এবং কোন বংশে জন্মগ্রহণ করেন? তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 540 অব্দে বৈশালীর নিকট কুন্দগ্রামে এবং গ্যাত্রিক ক্ষত্রিয় বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন কার? পিতা ছিলেন সিদ্ধার্থ। মাতা ছিলেন ত্রিশলা, তিনি লিচ্ছবি রাজকন্যা, এটা কিন্তু পরীক্ষায় দেয়। ত্রিশলা ছিলেন বৈশালীর রাজা চেতকের বোন বলে প্রচলিত। মহাবিহারের জন্মস্থানকে কুন্দ্রগ্রাম বা কুন্দেলপুর নামে উল্লেখ করা হয়। মহাবীরের জন্মনাম কি ছিল? বর্ধমান, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তীতে তার বীরত্ব এবং কঠোর সাধনার জন্য তিনি মহাবীর নামে পরিচিত হন। ওকে, নেক্সট 3 নম্বর, মহাবীরের স্ত্রী ও কন্যার নাম কি ছিল এবং তার প্রথম শিষ্য কে ছিল? মহাবীরের স্ত্রী নাম ছিল হচ্ছে যশোদা বা যশোধারা, কন্যার নাম ছিল হচ্ছে প্রিয়দর্শনা, এবং প্রথম শিশু ছিল জামালি, তার জামাতা। এই যে জামালি কিন্তু প্রিয়দর্শনের স্বামী ছিলেন জামালি, তার জামাতা ছিলেন। জামালিকে মহাবীর প্রথম শিশু হিসাবে পরীক্ষায় উল্লেখ করা হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, জেনে লিখে দিয়েছি। মহাবীরের পারিবারিক জীবনের সঙ্গে জ্ঞাত্রিক ক্ষত্রিয় বংশের বিশেষভাবে যুক্ত। ঠিক আছে, নেক্সট 4 নম্বর, মহাবীরের গৃহত্যাগকে কি বলা হয় এবং তিনি কত বছর বয়সে গৃহত্যাগ করেন? তিনি কিন্তু 30 বছর বয়সে গৃহত্যাগ করেন, এটা মাথায় রাখবে। দাদা নন্দীবর্ধনের অনুমতি নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন, এবং গৃহত্যাগের পর তিনি প্রায় 12 বছর কঠোর তপস্যা করেছিলেন। ওকে, বাকিগুলো তোমরা এই পয়েন্টগুলো দেখে রাখো। নেক্সট 5 নম্বর, মহাবীর কোথায় ও কত বছর তপস্যার পর কৈবল্য লাভ করেন? তিনি প্রায় 12 বছর তপস্যার পর ঝিম্বি গ্রামের কাছে তিনি ঋজুপালিকা নদীর তীরে কিন্তু শাল বৃক্ষের নিচে কৈবল্য লাভ করেন, এটা কিন্তু মাথায় রাখবে। কৈবল্য জ্ঞান লাভের সময় তার বয়স ছিল 42 বছর। কৈবল্য জ্ঞান অর্থ হচ্ছে সর্ব এবং পূর্ণ জ্ঞান। জ্ঞান লাভের পর তিনি জিন নামে পরিচিত হন। জিন অর্থ কি? যিনি ইন্দ্রিয় এবং কামনাকে জয় করেছেন। ঠিক আছে, মহাবীর নামটি তার কঠোর সাধনা এবং আত্মজয়ের সঙ্গে যুক্ত। নেক্সট 6 নম্বর, মহাবীর কোথায় প্রথম ধর্মোপদেশ দেন এবং তার মৃত্যুকে কি বলা হয়? প্রথম তিনি ধর্মোপদেশ দেন হচ্ছে বিহারের বিপালচল অঞ্চলে, এবং তার মৃত্যুকে নির্বাণ বা মোক্ষলাভ বলা হয়। প্রচলিত মতে মহাবীর খ্রিস্টপূর্ব 468 অব্দে দেহত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর, এবং স্থান কোথায় ছিল? পাপাপুরীতে তিনি দেহত্যাগ করেন, বর্তমানে যেটা বিহারে। জৈন ধর্মে মহাবীরের মৃত্যু নির্বাণ ও মোক্ষলাভ হিসেবে পরিচিত, এবং পাপাপুরী জৈনদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। নেক্সট 7 নম্বর, জৈন ধর্মের ত্রিরত্নকে আমরা দেখেছিলাম যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন ছিল, এবং জৈন ধর্মের ত্রিরত্নটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। সম্যক দর্শন কি? তোমাদের এই যে এক্সপ্লেনেশনগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে না, এগুলো পরীক্ষায় দেয় না। সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, জাস্ট এই 3টা মাথায় রাখবে, তাহলেই হবে। এই 3টি সমন্বয়েই মোক্ষ লাভের পথ রয়েছে। ঠিক আছে, পরীক্ষা মনে রাখবে কি? দর্শন, জ্ঞান, চরিত্র ইকুয়ালস টু জৈন ত্রিরত্ন। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট তোমাদের হচ্ছে 8 নম্বর, জৈন ধর্মের পঞ্চ মহাব্রত কি কি এবং এর মধ্যে মহাবীর কোন ব্রতটি যুক্ত করেন? পঞ্চ মহাব্রত কি কি রয়েছে? অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ এবং ব্রহ্মচর্য। কিন্তু প্রথমে কিন্তু এই 4টে ছিল, পরে ব্রহ্মচর্যটা কিন্তু মহাবীর যুক্ত করেন। অহিংসা, কোনো জীবের ক্ষতি না করা। সত্য হচ্ছে সত্য কথা বলা। অচর্য মানে অন্যের দ্রব্য গ্রহণ না, মানে চুরি না করা। অপরিগ্রহ, সম্পত্তি ও লাভের প্রতি আসক্তি ত্যাগ। ব্রহ্মচর্য হচ্ছে
ইন্দ্রিয় সংযম ও পবিত্র জীবন এবং পার্শ্বনাথের প্রচলিত 4টি ব্রত ছিল এবং তার সাথে কিন্তু মহাবীর যে ব্রহ্মচর্য সেটা কিন্তু অ্যাড করেন। তাই প্রশ্ন যদি আসে 4 প্লাস ব্রহ্মচর্য প্লাস হচ্ছে পঞ্চ মহাব্রত, এটা কিন্তু এভাবে তোমরা মনে রাখতে পারবে। নেক্সট, তারপর দেখো 9 নম্বর, জৈন ধর্মের সিয়াতবাদ বা অনেকান্তবাদ বলতে কি বোঝায়? এটার মূল বিষয় হচ্ছে কোনো বিষয়কে একটি মাত্র দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ সত্য বলা যায় না, সত্যের বহুমুখী দিক রয়েছে, একে কিন্তু এটা বলা হয়। এটি জৈন ধর্মের দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অনেকান্তবাদ বাস্তবতার বহু দিক রয়েছে। সিয়াতবাদ কোনো বক্তব্যের নির্দিষ্ট দৃষ্টিকোণ ও শর্তের অধীনে সত্য হতে পারে। এগুলো তোমাদের দেবে না, জাস্ট এগুলো তোমাদের দেখে রাখতে যে অনেকান্তবাদ কোন ধর্মের সাথে যুক্ত, উত্তর হবে তোমাদের জৈন ধর্ম। 10 নম্বর, প্রথম জৈন সঙ্গীত কোথায় এবং কার সভাপতিত্বে হয়েছিল? প্রথম জৈন সঙ্গীত হয়েছিল পাটলিপুত্রে স্থূলভদ্রের সভাপতিত্বে। সময় হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। উদ্দেশ্য ছিল জৈন ধর্মের শিক্ষাগুলি এবং সংরক্ষণগুলি সংকলন। জৈন ধর্মগ্রন্থের অঙ্গসমূহ সংকলনের সঙ্গে এই সঙ্গীতের কিন্তু সম্পর্ক রয়েছে। এই সময় থেকেই শ্বেতাম্বর এবং দিগম্বর যে জৈন ধর্মের দুটি ভাগ ছিল তারা কিন্তু মতপার্থক্য ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছিল। 11 নম্বর, দ্বিতীয় জৈন সঙ্গীতটি কোথায়, কখন এবং কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 512 খ্রিস্টাব্দে গুজরাটের বল্লভীতে হয় এবং এটা কিন্তু ক্ষমাশ্রমণের সভাপতিত্বে কিন্তু হয়েছিল। বিক্ষিপ্ত জৈন ধর্মগ্রন্থগুলি লিখিতভাবে সংরক্ষণ করা হয় এবং জৈন আগমগুলির সংকলন এবং চূড়ান্ত রূপ দেওয়া হয়। এক্ষেত্রে বল্লভী সঙ্গীতই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট 12 নম্বর, শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ের মধ্যে প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে শ্বেতাম্বররা যারা তারা কিন্তু সাদা বস্ত্র পরিধান করতেন এবং দিগম্বররা কিন্তু কোনো রকম বস্ত্র পরিধান করতেন না। ঠিক আছে, শ্বেতাম্বর তো বলে দিলাম, এগুলো জাস্ট তোমরা দেখে রাখবে। দিগম্বর হচ্ছে দিকে যার অস্ত্র এবং শ্বেতাম্বর প্রধান বিস্তার হচ্ছে উত্তর ভারতে হয়েছিল। ঠিক আছে, তো এগুলো কিন্তু জাস্ট তোমরা একটু দেখে রাখবে। দিগম্বর কিন্তু প্রধানত দক্ষিণ ভারতে হয়েছিল, বিশেষত কর্ণাটকে। নেক্সট 13 নম্বর, জৈন ধর্মগ্রন্থের প্রধান ভাষা কি এবং গুরুত্বপূর্ণ জৈন গ্রন্থগুলি কি? প্রধান ভাষা হচ্ছে প্রাকৃতের অর্ধ মাগধী রূপ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে আগম, কল্পসূত্র এবং পরিশিষ্ট পার্বণ। এই যে গ্রন্থগুলো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তার পাশাপাশি কিন্তু এই ভাষাগুলো মনে রাখবে। আগম ও অঙ্গ জৈন ধর্মের প্রধান পবিত্র ধর্মগ্রন্থ। এগুলির মধ্যে 12টি অঙ্গ এবং 12টি উপাঙ্গ রয়েছে। কল্পসূত্র মহাবীর ও অন্যান্য তীর্থঙ্করের জীবন সম্পর্কে রয়েছে এবং কল্পসূত্রের রচয়িতা হচ্ছেন ভদ্রবাহু। পরিশিষ্ট পার্বণ এটা হেমচন্দ্র রচনা করেছিলেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। নেক্সট 14 নম্বর, জৈন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপত্য ভাস্কর্যগুলো কি কি? হাতি গুম্ফা, দিলবরা মন্দির, গোমতেশ্বর মূর্তি, মানে গোমতেশ্বর বাহুবলীর যে মূর্তি রয়েছে, ইলোরা, উদয়গিরি জৈন গুহা, এগুলো গুরুত্বপূর্ণ। হান্তি গুম্ফা এটা ওড়িশার উদয়গিরি পাহাড়ে এবং কলিঙ্গরাজ খারবেলের কিন্তু সঙ্গে যুক্ত এটা। এটি প্রাচীন ভারতের ইতিহাস ও খারবেলের জৈন ধর্মের পৃষ্ঠপোষকতার গুরুত্বপূর্ণ উৎস। দিলবরা জৈন টেম্পল এটা কিন্তু মাউন্ট আবুতে রয়েছে, এটা রাজস্থান অসাধারণ মার্বেল পাথর, এটা কিন্তু ভাস্তুপাল ব্রাদার্স তৈরি করেছিলেন। ঠিক আছে, গোমতেশ্বর বাহুবলীর যে মূর্তি সেটা হচ্ছে কর্ণাটকের শ্রাবণ বেলাগোলায় কিন্তু অবস্থিত। ওকে, মূর্তিটির উচ্চতা প্রায় 57 ফুট, উচ্চতা মনে রাখার দরকার নেই। এগুলো কিন্তু পুরোনো বইয়ে 56 ফুট রয়েছে, কিন্তু 57 ফুট আসলে। তবে এই যে জিনিসগুলো এগুলো মনে রাখার দরকার নেই। শ্রাবণ বেলাগোলায় প্রতি 12 বছর অন্তর মৎস্যাভিষেক অনুষ্ঠিত হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইলোরার জৈন মহাগুলির কিন্তু হিন্দু সভা বিখ্যাত। ঠিক আছে, গুহাগুলির। নেক্সট, এগুলো কিন্তু দেখে রাখে পয়েন্টগুলো। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, কোন কোন গুরুত্বপূর্ণ রাজা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং জৈন ধর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? চন্দ্রগুপ্ত মৌর্য, কলিঙ্গরাজ খারবেল, রাষ্ট্রকূট রাজারা জৈন ধর্মের কিন্তু গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক ছিলেন। এবং আমরা আবার গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখে নিই। চন্দ্রগুপ্ত মৌর্য যিনি ছিলেন তিনি কিন্তু জীবনের শেষ ভাগে জৈন ধর্মের গ্রহণ করেছিলেন এবং জৈন সাহিত্য উল্লেখ করেছিলেন। জৈন সন্ন্যাসী ভদ্রবাহুয়ের প্রভাবে তার জৈন ধর্মের গ্রহণের কথা বলা রয়েছে এবং তিনি কর্ণাটকের শ্রাবণ বেলাকালায়, মনে রাখবে, সাল্লেখানা ব্রত পালন করে ছিলেন, এটা মাথায় রাখবে। খারবেল তিনি কলিঙ্গ জৈন ধর্মের গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক এবং তার সম্পর্কের প্রধান তথ্যের উৎস হাতিগুম্ফা লিপি থেকে কিন্তু তার সম্পর্কে জানা যায়। রাষ্ট্রকূট রাজবংশের কিছু রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অমোঘবর্ষ তিনি কিন্তু জৈন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক। সাল্লেখানা কি? জৈন ধর্মের জীবনের শেষ পর্যায়ে ধীরে ধীরে আহার পানীয় ত্যাগ করে দেহত্যাগের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তোমাদের সাল্লেখানা। প্রথম জৈন ভিক্ষুণী হিসাবে পরীক্ষামূলক তথ্যের কিছু উৎস চম্পার নামে পাওয়া যায়। জৈন ধর্মের প্রধান প্রচারের ভাষা কি? প্রাকৃত এবং অর্ধ মাগধী। এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তার পাশাপাশি আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা পাবে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর তোমরা কি চাও আমি এরমভাবেই অনলাইনের মাধ্যমে, তথ্যের মাধ্যমে সম্পূর্ণ জিকেটা আমরা রিভিশন করি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিও আর শেয়ার করতে ভুলো না। তোমাদের কিন্তু আমি এমন কন্টেন্ট ফ্রিতে দিতেই থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।